দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা মনে আছে? মর্মান্তিক সেই যুদ্ধের সময় বেঁচে থাকার জন্য ছোট্ট দুই ভাই বোন কতই না কষ্ট করেছিল, সেটাই দেখানো হয়েছে আজকের এই গল্পে। তো চলুন গল্প শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা দেখতে পাই জাপানের একটা রেল স্টেশনে একজন অসুস্থ ছেলে পড়ে রয়েছে, আর তাকে দেখেই বোঝা যাচ্ছিল যে ছেলেটা তার জীবনের শেষ সময়গুলো পার করছে। তার আশপাশ দিয়ে শত শত মানুষ হাঁটাচলা করলেও মানুষেরা এতটাই ব্যস্ত ছিল যে একটা মানুষ মারা যাচ্ছে সেটা দেখার সময়ও তাদের হাতে ছিল না। ছেলেটা তার শেষ সময়েও কারো একজনের নাম মুখে নিয়ে অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর কিছুক্ষণ পর সেই জায়গায় স্টেশনের কয়েকজন পরিচ্ছন্ন কর্মীরা ছেলেটার কাছে আসে। তো ওই ছেলেটার মতো আরও কয়েকটা ছেলেও ছিল যারা সবাই মৃত্যুর অপেক্ষা করছিল, কিন্তু পরিচ্ছন্ন কর্মীদের দেখে মনে হচ্ছিল যে এটা একটা সাধারণ ঘটনা, যা কিনা প্রতিদিনের চিত্র। তারপর একজন পরিচ্ছন্ন কর্মী ছেলেটার পকেট চেক করছিল। তখন তারা ছেলেটার কাছে একটা টিনের কৌটা খুঁজে পায়। তারপর পরিচ্ছন্ন কর্মী সেই টিনের কৌটার মধ্যে কোনো মূল্যবান জিনিস খুঁজে না পেয়ে কৌটাটা পাশের একটা ঝোপঝাড়ের ভেতরে ফেলে দেয়। আর স্টেশনের পরিচ্ছন্ন কর্মীরা যেখানে টিনের কৌটাটা ফেলে দিয়েছিল সেখানে আমরা সেতসুকো নামের একটা বাচ্চা মেয়েকে দেখতে পাই। সেতসুকো সেই ছেলেটার লাশের দিকে ছুটে যেতে চাচ্ছিল, আর তখনই একটা হাত সেই মেয়েটার কাঁধে স্পর্শ করে। সেতসুকো যখন ঘুরে তাকায় তখন সে দেখতে পায় যে এটা ছিল তার ভাই সেইতা। তারপর আমাদের অতীতে নিয়ে যাওয়া হয়, আর সেই সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যখন মিত্রশক্তি আমেরিকা সহ বিভিন্ন দেশ জাপানের উপরে আক্রমণ করেছিল। সাধারণ জনগণ নিজেদের জীবন বাঁচানোর জন্য বিভিন্ন দিকে ছোটাছুটি করছিল। তারপর আমরা দেখতে পাই সেইতা তাদের ঘরের বিভিন্ন জিনিসপত্র মাটির নিচে গর্ত করে রাখছিল, যেন যুদ্ধের পরে এই জিনিসগুলো ব্যবহার করতে পারে। তখনই সেতসুকো এবং সেইতার মা সেইতাকে বলে যে আমি আশ্রয় কেন্দ্রে গিয়ে তোমাদের জন্য জায়গা রাখছি, তুমি তোমার হাতের কাজ শেষ করে তোমার বোনকে নিয়ে দ্রুত আশ্রয় কেন্দ্রের দিকে চলে আসো। এই বলে তাদের মা আশ্রয় কেন্দ্রের দিকে বেরিয়ে চলে যায়। তারপর সেইতা তার কাজগুলো শেষ করে তার ছোট বোন সেতসুকোকে তার পিঠে বেঁধে নেয়, আর যাওয়ার আগে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র সাথে নিয়ে নেয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ আমেরিকানরা আকাশ পথে জাপানে আক্রমণ করে দিয়েছিল। চারিদিকে শুধু বোমা বিস্ফোরণের আওয়াজ শোনা যাচ্ছিল। সেতসুকো এইসব কিছু দেখে ভয়ে তার ভাইকে শক্ত করে জড়িয়ে ধরে। সেইটা তার ছোট বোনকে বাঁচানোর জন্য চারিদিকে ছুটতে থাকে, কিন্তু তখন চারপাশে শুধু মানুষের আহাজারি আর গোলাবর্ষণের আওয়াজ ছিল। তখন সেইতা আর সেতসুকো রাস্তার পাশে একটু নিরাপদ জায়গাতে আশ্রয় নেয়। তো গোলাবর্ষণ শেষ হলে সেইতা দেখতে পায় যে গোলাবর্ষণের ফলে আকাশ থেকে কালো বৃষ্টি নেমে পড়ছে। এই বৃষ্টির ফলে সেতসুকোর চোখ ব্যথা করছে, অর্থাৎ বৃষ্টিগুলো ছিল অ্যাসিডিক। তারপর সেইতা সেতসুকোকে নিয়ে আশ্রয় কেন্দ্রের দিকে যেতে থাকে, আর মাঝ রাস্তায় একজন ব্যক্তি অ্যানাউন্স করে যে এলিমিনেটর স্কুলে সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এলিমিনেটর স্কুলে পৌঁছানোর পরে সেইতাদের একজন প্রতিবেশী সেইতাকে বলে যে আমি তোমাকেই খুঁজছিলাম, তোমার মা বোমার আঘাতে অনেক আহত হয়ে গেছে, তুমি দ্রুত তোমার মায়ের সাথে দেখা করো, আমি সেতসুকোকে দেখে রাখছি। এই কথা শোনা মাত্রই সেইতা দ্রুত আশ্রয়কেন্দ্রের ভেতরে চলে যায় তার মাকে দেখার জন্য। একজন ডাক্তার সেইতার দিকে একটা আংটি দিয়ে বলে, এটা কি তোমার মায়ের আংটি? তখন সেইতা বলে যে হ্যাঁ। তারপর ডাক্তার সেইতাকে তার মায়ের কাছে নিয়ে যায়। সেইতার মায়ের পুরো শরীর বোমাবর্ষণের জন্য জ্বলে গিয়েছিল। যে মা কিছুক্ষণ আগেই জীবিত ছিল, তাদেরকে বিদায় দিয়ে এখানে এসেছিল, সেই মায়ের এমন অবস্থা দেখে সে একদম নিশ্চুপ হয়ে যায়। সেইতা তার মাকে দেখার পরে চুপচাপ বাইরে চলে আসে, আর সে তার ছোট বোনের মুখ দেখার পরে রীতিমতো তার চোখের পানিও শুকিয়ে যায়। সেইতা তার ছোট বোনের কাছে এসে তার কাছে থাকা তার মায়ের শেষ স্মৃতি, সেই আংটিটা সেতসুকোর ব্যাগের মধ্যে রেখে দেয়। তখন ছোট্ট সেতসুকো তার ভাইয়ের কাছে বারবার জিজ্ঞাসা করতে থাকে যে আমি মায়ের কাছে যাব ভাইয়া, কিন্তু নিষ্পাপ ছোট্ট সেতসুকোর ধারণাই ছিল না যে তার মা আর এই দুনিয়াতে বেঁচে নেই। সেইটা তার বোনকে মিথ্যে আশ্বাস দিয়ে বলে যে মা আসলে একটু অসুস্থ, তাই উনি এখন হাসপাতালে রয়েছে, মা সুস্থ হয়ে গেলে আমরা ওনার সাথে দেখা করতে যাব।
কিন্তু ছোট্ট সেতসুকো, যে কিনা 24 ঘন্টা পূর্বেও তার মায়ের সাথে থাকতো, আজকে সে এতক্ষণ পর্যন্ত তার মাকে দেখতে পায়নি। সেতসুকো তার মায়ের জন্য কান্না করতে থাকে, তাই বাধ্য হয়ে সেইতা তার ছোট বোনের মন ভালো করার জন্য বিভিন্ন অঙ্গভঙ্গি করতে থাকে। পরের দিন সেইতার মা সহ আরও অনেক মৃত মানুষকে ট্রাকে করে নিয়ে অন্য একটা জায়গায় গিয়ে আগুনে পুড়িয়ে দেয়া হয়। আর তখনই সেইতার একজন পরিচিত লোক তাকে জিজ্ঞাসা করে যে তোমার বোন কোথায়। তখন সেইতা বলে যে আমার বোনকে আমি আমাদের এক আন্টির কাছে পাঠিয়ে দিয়েছি এবং আমি ওখানেই যাচ্ছি। সেইতা তার আন্টির বাড়িতে এখন পৌঁছেও যায়, আর সে তার হাতে থাকা একটা কাঠের বক্স পাশের ঝোপের ভেতরে লুকিয়ে রাখে। সেইতা যখন দরজা খুলে ঘরে ঢোকে তখনই সেতসুকো মা মা বলে চিৎকার করে দৌড়ে আসতে থাকে, কারণ বাচ্চাটা ভেবেছিল যে তার মা হয়তো ফিরে এসেছে। এদিকে সেইতার আন্টি যখন সেইতার কাছে তার মায়ের বিষয়ে জিজ্ঞাসা করে তখন সেইতা তার আন্টির কাছেও বলে দেয় যে তার মা এখনও অসুস্থ, সুস্থ হলেই সে ফিরে আসবে। পরদিন সকালে সেইতা নিজেদের বাড়িতে চলে যায়, যেখানে সেইতা মাটির নিচে লুকিয়ে রাখা সেই জিনিসগুলো বের করে আনে এবং সেগুলো নিয়ে তার আন্টির কাছে চলে আসে। তার আন্টি খাবারগুলোকে দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ যুদ্ধের এই সময়গুলোতে সামান্য একটু খাবারও অনেক দামি ছিল। তারপর তার আন্টি সেইতাকে পুনরায় তার মায়ের কথা জিজ্ঞাসা করে, আর তখন সেইতা তার আন্টিকে বলে দেয় যে তার মা আর বেঁচে নেই। তো সেদিন রাতে সেইতা তার ছোট বোন সেতসুকোকে নিয়ে বের হয় এবং জোনাকি পোকাদের নিয়ে দুই ভাই বোন খেলতে থাকে। তারপর সেইতা তার পকেট থেকে একটা ক্যান্ডি বের করে সেতসুকোকে দিয়ে দেয়, আর এই সামান্য একটা ক্যান্ডি পেয়ে সেতসুকো কি যে একটা উল্লাসে ফেটে পড়ে। এত কষ্টের মাঝেও সেইতা নিজের ছোট বোনের আনন্দ দেখে সে নিজেও অনেক খুশি হয়ে যায়। দেখতে দেখতে অনেক দিন কেটে যায়। সেইতার আন্টি শুরুর দিকে তাদের সাথে ভালো আচরণ করলেও ধীরে ধীরে তাদের আন্টির কাছে তারা বোঝা হয়ে যেতে থাকে। একদিন সেইতার আন্টি এসে বলে দেয় যে তোমরা কি তোমার বাবার খোঁজ পেয়েছো? তখন সেইতা বলে যে আমি বাবার কাছে চিঠি পাঠিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো উত্তর আসেনি। সেই সময় আমরা জানতে পারি যে সেইতার বাবা জাপানের একজন নৌবাহিনীর উচ্চপদস্থ অফিসার ছিল। তখন সেইটার আন্টি বলে যে তুমি তো এখন বড় হয়ে গেছো, চাইলেই তো কোনো কাজ করতে পারো। কথাটা শুনে সেইতা বলে যে আমি একটা ফ্যাক্টরিতে কাজ করতাম, কিন্তু যুদ্ধের সময় ওই ফ্যাক্টরিটা ধ্বংস হয়ে গেছে, আর আমি যে স্কুলে পড়াশোনা করতাম সেটাও ধ্বংস হয়ে গেছে। ধীরে ধীরে তাদের আন্টি তাদের দুই ভাই বোনের খাবারের পরিমাণ কমিয়ে দিয়ে তার নিজের মেয়েকে বেশি খাবার দিত, কিন্তু মা বাবাহীন দুই বাচ্চা শত অপমান কষ্ট সহ্য করেও সেখানেই থেকে যায়। এভাবে আরও কিছুদিন কেটে যায়, আর একদিন সেই তার আন্টি আসে তাদের মায়ের কিছু পুরনো কাপড় নিতে, কারণ সেগুলো বিক্রি করে সে খাবার কিনবে। কিন্তু ছোট্ট সেতসুকো তার মায়ের কাপড়গুলো দিতে রাজি হচ্ছিল না। সে প্রচণ্ড চিৎকার করে কান্না করতে থাকে। কাপড়গুলো বিক্রি করে সেই তার আন্টি কিছু চাল কিনে এনে রাইস বল বানায়, কিন্তু এই রাইস বল দুটি এতিম শিশু দুজনকে না দিয়ে তার স্বামী এবং মেয়েকে প্যাক করে দেয়। সেইটা তার আন্টির কাছে বলে যে তার ছোট বোনের জন্য একটা রাইস বল যেন দেয়া হয়। কিন্তু এই কথা শুনে তাদের আন্টি তাদের অনেকগুলো কথা শোনায় যে তোমাদের তো কিছু আত্মীয় টোকিওতেও থাকে, তোমরা সেখানে যাচ্ছ না কেন? তুমি নিজেও তো বড় হয়েছো, তুমি কোনো কাজ কেন করো না? ছোট্ট এতিম বাচ্চাগুলো তাদের মায়ের কাপড়গুলো বিক্রি করেও একটু পেট ভরে খেতে পারে না। তো পরদিন সেইতা তার বোনকে নিয়ে একটা ব্যাংকে চলে যায়, যেখানে তার বাবা কিছু টাকা জমিয়ে রেখেছিল। সে কিছু টাকা তুলে নেয় এবং তাদের বাবার কাছে একটা চিঠিও পাঠায় যেন দ্রুত তাদের চিঠির উত্তর তিনি দেয়। টাকাগুলো দিয়ে সেইতা চুলাসহ বিভিন্ন বাজার কিনে বাসায় চলে আসে, আর তারা দুই ভাই বোন নিজেরাই রান্না করে এবং অনেক দিন পর তারা ভর পেট খেতে পারে। তো সেদিন রাতের বেলায় সেতসুকো তার মায়ের জন্য কান্না করতে থাকে, আর তখনই সেই তার আন্টি এসে তাদেরকে বলে যে তোমার বোনের কান্না থামাও, নয়তো এই বাড়ি থেকে বের হয়ে যাও। তখন সেইতা তার বোনকে চুপ করানোর জন্য বাইরে নিয়ে যায়, আর সকালবেলা সেইতা তার বোনকে খুশি করার জন্য পিয়ানো বাজিয়ে গান গাইতে থাকে। তখনই সেইতার আন্টি এসে বলে যে যুদ্ধের জন্য সবার এত সমস্যা হচ্ছে, আর তোমরা এই সময় গান গাইছো, তোমাদের থেকে তো জানো আরও ভালো। তিনি আরও বলে যে তোমরা চাইলে এখান থেকে চলে গিয়ে আশ্রয় কেন্দ্রে গিয়ে থাকতে পারো।
তো পরদিন সেইতা আর সেতসুকো বোমাবর্ষণ থেকে বাঁচার জন্য একটা টানেলের মধ্যে গিয়ে আশ্রয় নেয়। তখন সেইতা চিন্তা করে যে আমরা দুই ভাই বোন এখানেই কোনো ঘর বানিয়ে থাকি না কেন? তাহলে দেখা যাচ্ছে যে আন্টির ঘরে আর থাকা লাগলো না, আর তার কথাও শুনতে হবে না। তো যেই ভাবা সেই কাজ। সেইতা আর সেতসুকো আশেপাশের বিভিন্ন স্থান এবং তাদের জিনিসপত্রগুলো নিয়ে এসে এই টানেলের মধ্যেই নিজেদের একটা দুনিয়া তৈরি করে নেয় এবং দুই ভাই বোন দুপুরে রান্না করে পেট ভরে খেয়ে শুয়ে থাকে। রাত হলে যখন অন্ধকার নেমে আসে তখন সেতসুকো অন্ধকার দেখে প্রচণ্ড ভয় পেতে থাকে, আর তখন তার ভাই সেইতা তার জন্য বাইরে থেকে অনেকগুলো জোনাকি পোকা নিয়ে আসে এবং সেগুলোকে তারা যেই গুহায় থাকে সেখানে ছেড়ে দেয়, যার ফলে পুরো গুহাটা আলোয় ভরে ওঠে এবং দুই ভাই বোন শান্তিতে ঘুমিয়ে যায়। এখন পরদিন সেইতার যখন ঘুম ভাঙে তখন সে দেখতে পায় যে তার পাশে সেতসুকো নেই। তখন সেইতা বাইরে এসে দেখে যে টানেলের বাইরে সেতসুকো রাতের বেলা মরে যাওয়া সেই জোনাকি পোকাগুলোকে কবর দিচ্ছে। তখন সেতসুকো বলে যে ভাইয়া, আমাদের মাও কি এমন একটা কবরে শুয়ে আছে? আন্টি আমাকে সবই বলে দিয়েছে। সেইতা তার ছোট বোন সেতসুকোকে কিভাবে বলে কি বোঝাবে সে কিছুই বুঝতে পারছিল না, তাই বেচারা অঝরে কান্না করতে থাকে, কারণ তার ছোট বোন সেতসুকো জেনে গিয়েছে যে তার মা আর কোনো দিনও ফিরে আসবে না। তখন সেইতা তার বোনকে প্রমিস করে যে যুদ্ধ শেষ হলে তাকে নিয়ে তারা অবশ্যই মায়ের কবরের কাছে যাবে। এভাবে অনেক দিন কেটে যায় আর তাদের জমানো টাকাগুলো শেষ হয়ে যায়। দুই ভাই বোনের খাবারের জন্য এখন আর কোনো কিছুই অবশিষ্ট ছিল না, আর পরার মতো তাদের কাছে কোনো ভালো কাপড়ও ছিল না। তো এখন বাধ্য হয়ে তারা তাদের পাশেরই একজন কৃষকের কাছে সাহায্য চাইবার জন্য যায়, যার কাছ থেকে তারা এতদিন খাবার কিনে খেত। কিন্তু সেই কৃষকটা তাদেরকে বলে যে আমার কাছে কোনো কিছুই অবশিষ্ট নেই যা দিয়ে তোমাদেরকে সাহায্য করব। কৃষকটা আরও বলে যে তোমরা তোমাদের আন্টির কাছে ফিরে যাও না কেন? কিন্তু সেইতা বলে যে না, আমি ওখানে যাব না। তখন কৃষকটা বলে যে তুমি একজন নৌ কমান্ডারের ছেলে, সব সময় শক্ত থেকো। তখনই হঠাৎ করে তাদের উপর দিয়ে একটা আমেরিকান বিমান আক্রমণ করে, আর তখনই দুই ভাই বোন একটা টমেটো ক্ষেতের মধ্যে লুকিয়ে পড়ে। তো এখানে ক্ষুধার্ত সেইতা টমেটোগুলো দেখে সাথে সাথে 2-3টা টমেটো খেয়ে ফেলে, আর সেতসুকোকেও খাওয়ার জন্য কিছু টমেটো দিয়ে দেয়। তো যাই হোক, দুই ভাই বোন নিজেদের জন্য কিছু টমেটো চুরিও করে নেয়, আর তারা তাদের গুহায় ফিরে চলে আসে। আর এখন পরদিন আমাদের দেখানো হয় যে সেতসুকো অপরিষ্কার পানি খেতে খেতে এবং অপরিষ্কার পরিবেশে থাকতে থাকতে চর্মরোগ বাঁধিয়ে ফেলেছে। সেই সাথে সেতসুকোর ভয়ঙ্কর ডায়রিয়াও হয়ে যায়। সেইটা কি করবে কিছুই বুঝতে পারে না। একদিন রাতের বেলা সেইটা তার বোনের জন্য আখ চুরি করতে যায়, আর আখ চুরি করার সময় বেচারা ধরা পড়ে যায় এবং আখ ক্ষেতের মালিক তাকে অমানুষের মতো মারতে থাকে। সেইটা বারবার তার কাছে ক্ষমা চায়, কিন্তু ক্ষমা চেয়ে কোনো লাভই হয় না। সেই ক্ষেতের মালিক তাকে তার বোনের সামনেই প্রচণ্ড মারতে থাকে। সেইটা সেই লোকের কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে থাকে এবং বলে যে আমার বোন অসুস্থ, সে অনেক ক্ষুধার্ত, তাকে খাবার দেওয়ার জন্য আমি এটা করেছিলাম। কিন্তু সেই লোক তার কোনো কথা না শুনে তাকে মারতে মারতে পুলিশের কাছে নিয়ে যায়। কিন্তু পুলিশ সেইটাকে দেখে অনেক মায়া করে এবং কিছু না বলে তাকে ছেড়ে দেয়। পুলিশের কাছ থেকে বের হলে সেইটা দেখতে পায় যে তার ছোট বোন তার পিছু পিছু এত দূরে চলে এসেছে। সেইটা তার অসুস্থ ছোট বোনকে জড়িয়ে ধরে অঝরে কান্না করতে থাকে এবং সেইটা তার ছোট বোনকে কাঁধে করে নিয়ে আবারও গুহায় ফিরে আসে। এরপর আমরা দেখতে পাই যে সব জায়গায় যুদ্ধ হতো আর সেখান থেকে মানুষজন পালিয়ে যেত, কিন্তু সেইটা এইসব বিপজ্জনক জায়গাতে নিজের জীবনের পরোয়া না করেই চলে যেত কিছু খাবার আর কাপড় চোপড় চুরি করে নিয়ে আসার জন্য। তার ছোট বোনকে একটু ভালো খাবার এবং কাপড় দেওয়ার জন্য সে এত কষ্ট করছিল। এদিকে সেতসুকো ধীরে ধীরে আরও বেশি অসুস্থ হয়ে পড়ে, তাই সেইটা তাকে নিয়ে একজন ডাক্তারের কাছে চলে যায়। ডাক্তার সেতসুকোকে দেখে বলে যে তোমার বোনের অবস্থা অনেক খারাপ। তখন সেইটা বলে যে ঔষধ লিখে দেওয়ার জন্য, কিন্তু ডাক্তার বলে যে এই রোগের কোনো ঔষধ নেই, শুধুমাত্র পুষ্টিকর খাবারই পারে তোমার বোনের জীবন বাঁচাতে।
ডাক্তারের এখান থেকে বেরিয়ে এসে দুই ভাই বোন রাস্তা দিয়ে হাঁটছিল, আর তখনই সেইটা দেখতে পায় যে রাস্তার পাশে একটা বরফের গাড়ি থেকে কিছু ভাঙা বরফ নিচে পড়ে আছে। সেইটা সেই বরফ হাতে নিয়ে কিছু টুকরো করে বরফটা তার ছোট বোনের মুখে দিয়ে দেয়। সেইটা তার ছোট বোনকে জিজ্ঞাসা করে যে তুমি কি খাবে বোন? আর তখনই সেতসুকো ভাঙা ভাঙা গলায় বলে যে আমি কিছুই খাবো না ভাইয়া, আমি শুধু চাই তুমি আমার সাথে থাকো। সেইটা তার বোনকে গুহার ভেতরে রেখে আবারও ব্যাংকে চলে যায়, কারণ ব্যাংকে এখনও কিছু টাকা অবশিষ্ট ছিল। সে টাকাগুলো তুলে নেয়, আর সেইটা ব্যাংকের মধ্যেই জানতে পারে যে জাপান অলরেডি যুদ্ধে হেরে গিয়েছে এবং নৌবাহিনীর সকল যুদ্ধ জাহাজগুলো সমুদ্রের মাঝেই ধ্বংস হয়ে সকল নৌবাহিনীর সদস্যরা মারা গিয়েছে। সেইটা দ্রুত ব্যাংক থেকে বের হয়ে আসে। সে বুঝতে পারে যে তার বাবাও হয়তো মারা গেছে, তাই সে তার বাবার ছবি দেখে অঝরে কান্না করতে থাকে এবং সে তার কান্না থামিয়ে যখন বাড়ির দিকে ফিরে আসে তখন তার বোনের জন্য বিভিন্ন খাবারও নিয়ে আসে এবং সেইটা এক টুকরো তরমুজ কেটে তার ছোট বোনের মুখের মধ্যে দেয়। কিন্তু তার ছোট বোনটা ধীর গলায় বলে যে ভাইয়া, তরমুজটা অনেক মিষ্টি আর তোমাকে অনেক ধন্যবাদ। আর এই কথাটাই ছিল সেতসুকোর বলা শেষ কথা। সেইটা তখনও বুঝতে পারেনি যে তার ছোট্ট আদরের বোন তার শেষ সময়টা পার করছে। সেইটা গিয়ে তার বোনের জন্য রান্না করতে থাকে, আর রান্না শেষ হলে তার বোনকে সে যখন ডাক দেয় তখন তার বোন কোনো জবাব দেয় না। সেইটা জানতোই না যে তার বোন আর কোনো দিনও জেগে উঠবে না। সেইটা যখন বুঝতে পারে যে তার আদরের ছোট বোন আর বেঁচে নেই তখন সে তার বোনের লাশের পাশেই সারা রাত শুয়ে থাকে আর অপলক দৃষ্টিতে দেখতে থাকে তার ছোট বোনের নিষ্পাপ মুখের দিকে। আর এখন পরদিন সকাল হলে সেইটা তার গ্রামের কৃষকদের কাছ থেকে তার বোনের লাশটিকে পোড়ানোর জন্য কিছু খড়ের বক্স কিনে নিয়ে আসে। এরপর তার চোখের সামনে শুধু সেতসুকোর বিভিন্ন স্মৃতি ভেসে ওঠে। সেইটা তার বোনকে নিয়ে পাহাড়ের উপরে চলে যায় পোড়ানোর জন্য। সেইটা তার ছোট বোন সেতসুকোকে সেই বক্সের মধ্যে রাখে আর তার ছোট বোনের কিছু খেলনাও সাথে দিয়ে দেয়। আর শেষবারের মতো বেচারা তার ছোট্ট বোনটার মুখ অপলক দৃষ্টিতে দেখে নিতে থাকে, কারণ এই মুখটা সে আর কোনো দিন দেখতে পারবে না। অবশেষে পৃথিবীর সকল মায়া ত্যাগ করে সেইটা তার বোনের শরীরে আগুন লাগিয়ে দেয়, আর এই ছোট্ট শিশুটি চিরদিনের জন্য মুক্তি পেয়ে যায় ক্ষুধার এই পৃথিবী থেকে। সেইটা তার পুড়ে যাওয়া বোনের কিছু হাড়ের অংশ একটা কৌটায় ভরে সেখান থেকে চিরদিনের জন্য চলে যায়, আর সে কখনোই এই গ্রামে, এই গুহায় আর কোথাও ফেরেনি। আর তারপর তার ভাগ্যে কি ঘটেছিল সেটা আমরা মুভির শুরুতেই দেখেছিলাম, অর্থাৎ সেইটা কোনো এক জাপানের স্টেশনে নির্মমভাবে মৃত্যুবরণ করেছিল। তো এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। কেমন লাগলো গল্পটা কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।